আসসালামু আলাইকুম। তো তোমাদের সাথে আমি সামনে চলে আসলাম ভূতালোক বিজ্ঞানে পার্ট 2 নিয়ে। ইতিমধ্যে আশা করি তোমরা ভূতালোক বিজ্ঞানে পার্ট 1 দেখে ফেলছো। তো চলো আমরা পার্ট 2টা দেখে ফেলি। এখন আমাদের টাইপ 2 হচ্ছে গিয়ে শুরু। টাইপ 2 এর প্রথমে আছে আমাদের থিন ফিল্ম ইন্টারফারেন্স। এখন কথা হচ্ছে ভাই এই জিনিসটা কি। দেখো, থিন ফিল্ম ইন্টারফারেন্স ডিরেক্টলি তোমাদের সিলেবাসে বা ওই বইতে, অনেক বইতে নাই, বাট কোন কোন বইতে দেখা গেছে, বাংলাদেশি বইতে জাস্ট হচ্ছে থিন ফিল্ম ইন্টারফারেন্স হইলে কি হয় এরকম প্রিসাইজলি কিছু কথা বলা আছে। থিন ফিল্ম ইন্টারফারেন্স রিলেটেড আমাদের বুয়েটে হচ্ছে গিয়ে একটা ম্যাথ আসছিল একবার। তো এই কারণে আমাদের থিন ফিল্ম ইন্টারফারেন্স জিনিসটা আসলে কি হয়, জিনিসটাকে আমরা তোমাদের জন্য সহজ করে এই প্রবলেমটা একটু দেখাবো। ঠিক আছে, এটা আইআইটি মেইনে 2019-এ আসছিল। যাই হোক, তো দেখো এখানে আসলে আমাদের কি বলছে। এখানে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে ইয়াং এর দ্বিচির পরীক্ষায় এই মিউ প্রতিসরণাঙ্কের এবং টি পুরুত্বের একটা পাতলা ফিল্ম চিরের কোনো একটা চিরের ঠিক সামনে রাখা হয়েছে। এর ফলে কেন্দ্রীয় চরমটি আগের অবস্থান থেকে এক ডোরা ব্যবধানের সমান পরিমাণ সরে গেছে। এক ডোরা ব্যবধানের সমান পরিমাণ বলতে আমরা কি জানি, বুঝি এটাকে আমরা বলছি হচ্ছে বিটা পরিমাণ সরণ। বিটা সমান সমান আমরা জানি হচ্ছে ল্যামডা ডি বাই এ। এই পরিমাণ সরে গেছে। ব্যবহৃত তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে ল্যামডার মান দেওয়া আছে, মিউ এর মান দেওয়া আছে, টি এর মান বের করতে হবে। বুঝো জিনিসটা। নর্মালি আমরা যদি সিস্টেমটা আঁকাই, আমাদের সিস্টেমটা কেমন হয় অনেকটা এই হচ্ছে দুইটা স্লিট, এই হচ্ছে S1 S2। এখান থেকে হচ্ছে গিয়ে মনে করো আমাদের কেন্দ্রীয় চরমটা কোথায় তৈরি হয় তোমরা সবাই জানো, এই জায়গাটা আমাদের কেন্দ্রীয় চরম তৈরি হয়। তাহলে কেন্দ্রীয় চরমের ক্ষেত্রে S1 থেকে যে আলোটা যায় এবং S2 থেকে যে আলোটা যায়, এরা সবসময় কি দূরত্ব অতিক্রম করে, সমান পরিমাণ দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ এই আমরা যদি কেন্দ্রীয় চরমটাকে ও পজিশনে বিবেচনা করি, আমরা বলে থাকি যে ও পজিশনে আমাদের সেন্ট্রাল ম্যাক্সিমা। সেন্ট্রাল ম্যাক্সিমা, হ্যাঁ, সেন্ট্রাল ম্যাক্সিমা। খুবই ভালো, এই পজিশন হচ্ছে আমাদের সেন্ট্রাল ম্যাক্সিমা। এখন কাহিনী হচ্ছে জিনিসটাকে এত সহজভাবে রাখা হয় নাই। রাখা না হয়ে কি করা হয়েছে, কোন একটা স্লিটের মাঝখানে বা সামনে সুন্দর মতো একটা কি রাখা হয়েছে, একটা ফিল্ম রাখা হয়েছে। এখন ভাই ফিল্ম জিনিসটা কি, দেখতে অনেকটা এইরকম। মনে করো এই যে এইরকম আমি একটা আয়তাকার ফিল্ম রেখে দিলাম, ঠিক আছে। এই ফিল্মটা থিকনেস কত, এই থিকনেসটা বলে দেওয়া আছে টি পুরুত্বের, ঠিক আছে। টি পুরুত্ব আছে এটার, এটা পুরুত্ব হচ্ছে গিয়ে টি। এখন দেখেই বুঝতে পারতেছো, নর্মালি এতক্ষণ আলো চলাচল করতেছিল বাতাসের মধ্য দিয়ে, এখন কি একটা ঘন মাধ্যম ও সামনে পড়ে গেছে না? এই ঘন মাধ্যমটি কি S1 থেকে আগত আলোর পুরো পথ জুড়ে আছে না? S1 থেকে আগত আলোর ঠিক সামনে টি পুরুত্বের একটা আমি কি রেখে দিছি, ফিল্ম রেখে দিছি। এবং এই ফিল্মটার একটা প্রতিসরণাঙ্ক আছে। প্রতিসরণাঙ্ক কত? মিউ প্রতিসরণাঙ্ক, ঠিক আছে। এবং তোমাদেরকে আমি লাস্ট ক্লাসের লাস্ট স্লাইডে এরকম একটা কথা বলছিলাম যে মিউ যত বেশি হবে মাধ্যমটা তত ঘন হবে, আর মাধ্যম যত ঘন হবে আলোর বেঁকে যাওয়ার প্রবণতাটা কিন্তু বেশি হবে। অর্থাৎ আমাদের এই মিউ প্রতিসরাঙ্কের ফিল্মের মধ্য দিয়ে আলো যখন পাস হবে সে কিছুটা বেঁকে যাবে, তাই না? কিছুটা বেঁকে গেলে ও কিন্তু পথ পার্থক্যটাও ডিফারেন্ট হবে। বেঁকে গেলে কেমন হইতে পারে, লেটস সে সে কিছুটা বেঁকে গেছে, হ্যাঁ, বেঁকে গেছে। বেঁকে যাওয়ার পর কি হয়েছে, বেঁকে যাওয়ার পর এইখানে আলোটা তো এই পর্যন্ত আসছে, খুব ভালো কথা। কিন্তু এরপরে যে কাহিনীটা হয়েছে, এটা বেঁকে গিয়ে লেটস সে এইভাবে চলে গেছে, এইভাবে চলে গেছে। আর আমাদের S2 থেকে আলোটা কিভাবে গেছে, এইভাবে চলে গেছে। তাহলে এইখানটায় হচ্ছে আমাদের নতুন ফিল্ম বা ব্যতিচারটা তৈরি হয়েছে। তাহলে এখন কিন্তু আমাদের সেন্ট্রাল ম্যাক্সিমাটা এই পজিশনে আছে। তাহলে এইখানটায় কিন্তু আমাদের নতুন একটা নিউ ম্যাক্সিমাম পয়েন্ট পাওয়া গেছে। এবং প্রশ্নে কি বলা আছে দেখো, প্রশ্নে বলা আছে আমাদের এই নিউ ম্যাক্সিমামটা আগের পজিশন থেকে কতটুকু বাড়ছে, এই একটু পরিমাণ বাড়ছে। এই ও ও প্রাইম কতটুকু পরিমাণ বাঁকা, একটা ডোরা ব্যবধানের সমান পরিমাণ বাঁক, দ্যাট ইজ বিটা পরিমাণ বাঁক, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ওভারঅল কোশ্চেনটা। ভাইয়া কেন আলোক রশ্মি বেঁকে গেছে, আমি যেটা বললাম যে যেহেতু একটা ঘন মাধ্যমের ফিল্ম আমি ইউজ করছি। তোমরা জানো মাধ্যম যত ঘন হয় আমাদের আলোর বেঁকে যাওয়ার প্রবণতা তত বেশি হয়। যেহেতু পুরো পথ জুড়ে ফিল্মটা ছিল না, অল্প একটা অংশ টি পুরুত্ব জুড়ে ফিল্মটা ছিল, যখনই আলো এর ভিতর দিয়ে আসতে গেছে সুন্দর মতো রাস্তাটা বেঁকে গেছে। বেঁকে যাওয়ার পরে ওই বেঁকে যাওয়া আলোটা ও প্রাইম পয়েন্টে গেছে, আর S2 থেকে আলোটা ও প্রাইম পয়েন্টে গেছে। সো ও প্রাইম পয়েন্টে আমাদের নতুন ম্যাক্সিমা পাওয়া গেছে।
এখন কথা হচ্ছে, দেখো তো এই S1O' এবং S2O', এই দুয়ের ভিতর কি পথ পার্থক্য একটা তৈরি হয়েছে না? তাহলে এই পথ পার্থক্যটাকে আমাদের হিসাব করতে হবে। কিভাবে আমরা এই পথ পার্থক্যটা হিসাব করব, চলো দেখি। পথ পার্থক্যটা হিসাব করার জন্য, আচ্ছা চলো আমরা এখানে একটু দেখাই। সেটা হচ্ছে, পুরো পথ জুড়ে কিন্তু আলোর কোনো চেঞ্জ ছিল না, আলোর চেঞ্জ একটা জায়গাতে আছে। সেটা কি? যখন আমি S1 থেকে আলোটা যাচ্ছিল, ঠিক আছে, S1 থেকে আলোটা যখন যাচ্ছিল, তখন এই S1 এর ঠিক সামনে আমি একটা কি রাখছিলাম, এরকম একটা ফিল্ম রাখছিলাম। এই ফিল্মটার পুরুত্ব কত ছিল? টি পুরুত্ব ছিল। এখন এটা ছিল আমাদের সেকেন্ড কেস। সেকেন্ড কেস, তাই না? মিউ প্রতিসরণাঙ্ক ছিল। আর আমাদের ফার্স্ট কেজে কি ছিল? ফার্স্ট কেজে ভাই এত কোনো ঝামেলা ছিল না। ফার্স্ট কেজে ওই টি পুরুত্ব বিশিষ্ট এলাকাটা, ওই টি পুরুত্বে যে এলাকাটা ছিল ফার্স্ট কেজে, আমরা একটু দেখাই। টি পুরুত্বে যে এলাকাটা ছিল, এর ভিতরে কিন্তু এয়ার ছিল, বাতাস ছিল। আর এয়ার এর জন্য মিউ এর মান কত? 1। ঠিক আছে, ওই টি পুরুত্ব জুড়ে কিন্তু এয়ার ছিল, অর্থাৎ পুরো পথ জুড়ে আমাদের মাধ্যমের কোনো তারতম্য ছিল না। এটা ছিল আমাদের ফার্স্ট কেস। তাহলে যখন সে এয়ার এর ভিতর দিয়ে গেছে প্রথম ক্ষেত্রে, তখন আমরা বলি কি, তখন আমরা ব্যাপারটা এইরকম বলি যে এইখানে যেহেতু এয়ার এর ভিতর দিয়ে গেছে, তাহলে ওর একটা ইফেক্টিভ সরি, ওর একটা ইফেক্টিভ পাথ আছে। সে ইফেক্টিভলি কত দূরত্ব গেছে, এয়ার এর ভিতর দিয়ে যেহেতু গেছে, আমরা বলি ইফেক্টিভ পাথ হচ্ছে এয়ার এর যে প্রতিসরণাঙ্ক, সেটা হচ্ছে মিউ এ। আমরা যদি একটু লিখি, এয়ার এর যে প্রতিসরণাঙ্ক সেটা হচ্ছে মিউ এ, হ্যাঁ, সেটা হচ্ছে মিউ অফ এয়ার ইনটু পথটা, দ্যাট ইজ টি। মিউ অফ এয়ার হচ্ছে 1, টি হচ্ছে গুণ আকারে আসতেছে। সো টি পরিমাণ হচ্ছে কি আমরা ইফেক্টিভ পথ আলোটা যাচ্ছিল, ঠিক আছে। আমাদের S1 থেকে যে আলোটা যাচ্ছিল, এটা হচ্ছে টি পরিমাণ ইফেক্টিভ পথ অতিক্রম করতেছিল এই অংশটুকু জুড়ে। ওকে, খুবই ভালো কথা। কিন্তু আমাদের সেকেন্ড কেজে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে, দেখো সেকেন্ড কেজে আলোটা যখন এদিক থেকে পাস হচ্ছে, ওর কিন্তু পাস হইতে বেশ একটা কষ্ট হচ্ছে, কারণ সে ঘন মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে। আর এইখানে সে লিটারেলি হালকা মাধ্যম, দ্যাট ইজ বাতাসের মধ্য দিয়েই যাচ্ছিল। অর্থাৎ ফার্স্ট কেজে ওর যাওয়ার জন্য যতটুকু সমস্যা হচ্ছিল, সেকেন্ড কেজে যাওয়ার জন্য কিন্তু ওর সমস্যাটা বেশি। অর্থাৎ আমরা বলতে পারি খোলা দৃষ্টিতে বা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে উভয় ক্ষেত্রেই আলো এই ফিল্মের মধ্য দিয়ে টি পরিমাণ দূরত্ব যাচ্ছে, বাট ফার্স্ট কেজে সেটা ছিল বাতাসের মধ্য দিয়ে এবং ইফেক্টিভ পাথ ছিল হচ্ছে টি পরিমাণ। কিন্তু সেকেন্ড কেজে এটা যাচ্ছিল একটা আয়তাকার ফিল্মের মধ্য দিয়ে, যার একটা মিউ আছে এবং একটা পুরুত্ব আছে। তাহলে বুঝতেই পারতেছো, যেহেতু এখানে সমস্যা বা কষ্ট হয়েছে ওর, আলো পাস হইতে কষ্ট হয়েছে বেশি, তার মানে ইফেক্টিভ পাথটাও কিন্তু এই ক্ষেত্রে বেশি হবে। কিভাবে হবে? আমরা ইফেক্টিভ পাথটা এইভাবে ডিফাইন করি। ইফেক্টিভ পাথটা আমরা বলি মিউ ইন্টু টি। ওকে, তাহলে এইখানে কিন্তু মিউ এর একটা ভ্যালু আছে, এটা আমরা পরে বসাবো। মিউ ইন্টু টি পরিমাণ পথ, মানে ইফেক্টিভ পথ তৈরি হয়েছে। তাহলে দেখো তো, এই দুইটা কেসের ভিতরে আমরা প্রথমে বলছি সেকেন্ড কেসের কথা, দেন হচ্ছে ফার্স্ট কেসের কথা। ফার্স্ট কেসে পথ পাথ ইফেক্টিভ পাথ ছিল টি, আমাদের সেকেন্ড কেসে ইফেক্টিভ পাথ কত? মিউ টি। তাহলে উভয় ক্ষেত্রের ভিতরে আমাদের কতটুকু পথ পার্থক্য তৈরি হয়েছে? তাহলে লেখো, তৈরি হওয়া পথ পার্থক্য, এটাকে আমরা ডেল্টা এক্স দ্বারা প্রকাশ করি। ডেল্টা এক্স সমান সমান কত হবে? আমাদের সেকেন্ড কেজে গেছে হচ্ছে মিউটি পরিমাণ, প্রথম কেজে গেছে হচ্ছে টি পরিমাণ। তাহলে টি কে যদি কমন নেই, আসবে হচ্ছে μ-1। সো এটাই হচ্ছে আমাদের ইফেক্টিভ পাথ ডিফারেন্স। হ্যাঁ, আমরা নতুন একটা স্লাইড নেই। কোশ্চেন আমাদের মোটামুটি মনে আছে আশা করি। তো আমরা নতুন স্লাইডে একটু জিনিসগুলো লিখি যে আমরা কি কি বের করছি। তো দেখো, আমরা অলরেডি কিন্তু আমাদের ডেল্টা এক্স এর ভ্যালুটা পেয়ে গেছি। সেটা কত পাইছি? μ-1 ইন্টু টি পাইছি, তাই না? ডেল্টা এক্স এর ভ্যালুটা পেয়ে গেছি, খুবই ভালো কথা।
পথ পার্থক্য পাইছি। আমাকে আর কি কি ইনফরমেশন দেওয়া ছিল দেখো, আমার যতটুকু মনে পড়ে সেটা হচ্ছে, আমরা যদি এইভাবে আঁকায় দেখাইছিলাম, সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ম্যাক্সিমামটা প্রথমে ছিল এই পয়েন্টে, ও পয়েন্টে, বাট ওই থিন ফিল্ম রাখার কারণে এইখান দিয়ে যখন আমি একটা ফিল্ম স্থাপন করছি, ফিল্ম স্থাপন করার পরে কিন্তু খেলাটা চেঞ্জ হয়ে গেছে। খেলাটা চেঞ্জ হয়ে কি ঘটনা ঘটছে দেখো, খেলাটা চেঞ্জ হয়ে আমাদের এই ম্যাক্সিমাম পয়েন্টটা কিন্তু কিছুটা সরে গেছে, সরে গিয়ে কোন পজিশনে গেছে, ও প্রাইম পজিশনে গেছে। আর আমরা বলছিলাম কতটুকু পরিমাণ সে এখন অবস্থান করতেছে কেন্দ্রীয় চরম থেকে, সে হচ্ছে 1 বিটা পরিমাণ দূরত্বে কেন্দ্রীয় চরম থেকে অবস্থান করতেছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে ও প্রাইম পয়েন্টার অবস্থান, তোমরা জানো যে পর্দা বরাবর যে কোনো একটা পয়েন্টের অবস্থান কিভাবে লেখে, তোমাদের নিশ্চয়ই মনে থাকার কথা, সেটা হচ্ছে আমি ডেল্টা জেড দ্বারা ডিফাইন করি। তাহলে এইখানে এই ও ও প্রাইমটা হচ্ছে আমাদের ডেল্টা জেড এর মান। তাহলে ও ও প্রাইম সমান সমান হচ্ছে বিটা, বিটা সমান সমান হচ্ছে ল্যামডা ডি বাই এ। আশা করি কারো কোনো আপত্তি নাই, ল্যামডা ডি বাই এ। তাহলে আমরা ডেল্টা জেড এর মানটা জানি। ওকে, ডেল্টা জেড এর মানটা জানি। আচ্ছা, খুবই ভালো। এখন আমরা ধরে নিতেছি আমাদের এই যে স্লিটটা আছে, এই যে এখানে স্লিটটা আছে, এই স্লিট দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে গিয়ে এ, এবং আমাদের এই পর্দার দূরত্ব, পর্দা এবং স্ক্রিন, পর্দা এবং উৎসের দূরত্ব হচ্ছে ক্যাপিটাল ডি। আর যেই আলোটা আমরা ইউজ করছি সেই আলোটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। ওকে, তাহলে এখান থেকে কিন্তু আমরা এই কথাটাও বলতে পারি, কি বলতে পারি সেটা হচ্ছে, তোমরা জানো যে ডেল্টা এক্স বাই এ ইজ ইকুয়াল টু, কি জানো, ডেল্টা এক্স বাই এ ইজ ইকুয়াল টু কত লেখা যায়, ডেল্টা এক্স বাই এ ইজ ইকুয়াল টু ডেল্টা জেড বাই ডি। অর্থাৎ নর্মাল ইয়াং এর দ্বিতীয় পরীক্ষার জন্য যে ইকুয়েশন সেটা আমরা লিখে ফেললাম। এখন খেয়াল করো যে ডেল্টা এক্স এর মান আসলে কত। দেখো, যখন কেন্দ্রীয় চরমটা এখানে ছিল তখন কিন্তু এই S1O এবং S2O এর ভিতর কোনো পথ পার্থক্য ছিল না, ঠিক আছে। এই S1O এবং S2O এর ভিতর কোনো পথ পার্থক্য ছিল না, কিন্তু থিন ফিল্ম ইউজ করার কারণে আমাদের এই ডেল্টা এক্স পরিমাণ পথ পার্থক্য তৈরি হয়েছে। সো এটাই কিন্তু আমাদের ইয়াং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্টের ডেল্টা এক্স বা নতুন পথ পার্থক্য। খুবই ভালো। এখন দেখো, আমাদের এর ভ্যালু ধরে নিছি, ডি এর ভ্যালু ধরে নিছি, এবং প্রশ্ন থেকে বের করছি ডেল্টা জেড এর মান হচ্ছে বিটার মান বা ল্যামডা ডি বাই এ এর মান। সো এই ভ্যালুটা আমরা এখানে বসায় দিতে চাচ্ছি। কিভাবে একটু খেয়াল করো, ডেল্টা এক্স এর মানের পরিবর্তে আমরা লিখতেছি মিউ মাইনাস ওয়ান ইন্টু টি, নিচে থাকবে এ। আর ডেল্টা জেড এর পরিবর্তে আমরা লিখতে পারি ল্যামডা ডি বাই এ, নিচে থাকতেছে কত, সরি নিচে থাকতেছে একটা ডি, হ্যাঁ নিচে থাকতেছে হচ্ছে ডি, এই হচ্ছে নিচের ডি। এখন দেখো, এটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কি পাবো, মিউ নট মাইনাস ওয়ান ইন্টু টি ডিভাইডেড বাই এ সমান সমান ল্যামডা ডি এ ডি। এই ডি কাটা, এই এ কাটা। সো দেখো ল্যামডা সমান সমান কি থাকতেছে, মিউ মাইনাস ওয়ান ইন্টু টি। সো এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি টি সমান সমান ল্যামডা ডিভাইডেড বাই মিউ মাইনাস ওয়ান। এখন চলো তো দেখে নিই আমাদের টি কত ছিল আর ল্যামডা কত ছিল। টি ছিল আমাদের, সরি, মিউ ছিল আমাদের 1.5 আর ল্যামডা ছিল 500 ন্যানোমিটার। সো বুঝতেই পারতেছো আমাদের যে আনসারটা আসবে সেখানে আমাদের ইউজ করতে হবে, মিউ সমান সমান 1.5, ল্যামডা সমান সমান 500 ন্যানোমিটার। সো এটা যদি আমরা ইউজ করি এখানে কত পাবো, আমরা ক্যালকুলেশনটা একটু উপরে সারি, নিচে তাহলে জাস্ট আনসারটাই লিখবো। ল্যামডা মিউ মাইনাস ওয়ান, ল্যামডা কত 500, মিউ কত 1.5, মাইনাস ওয়ান করলে কত আসবে 0.5 ন্যানোমিটার, আসবে হচ্ছে 1000 ন্যানোমিটার। ওকে, আমাদের এখান থেকে আনসারটা কত পেয়ে যাব, 1000 ন্যানোমিটার। এই হচ্ছে কি আমাদের আনসার। তো আশা করি তোমরা এই প্রবলেমটা বুঝতে পারছো, খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম। দেখো, থিন ফিল্ম নিয়ে আসলে অনেক কথাবার্তাই বলা যায়, তবে আমরা জিনিসটাকে সোজা ভাবে বুঝলাম, ঠিক আছে। সোজা ভাবে বুঝবা, জীবন সোজা হবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমাদের নতুন একটা টাইপ আমরা দেখে আসলাম, সেটা হচ্ছে তরঙ্গের উপরিপাতন এবং তীব্রতা।
এখন তরঙ্গের উপরিপাতন এবং তীব্রতা আসলে খুব ইন্টারেস্টিং একটা জিনিস। এই কোশ্চেনটা হচ্ছে কি, আমি পড়ার আগে কিছু তোমাদের কথাবার্তা বলি। সেটা হচ্ছে ব্যাপারটা অনেকটা এইরকম যে আলো তরঙ্গ ধর্মই কিন্তু আমরা এই অধ্যায়টাই বিবেচনা করতেছি। তো আলো তরঙ্গ ধর্ম যদি আমরা বিবেচনা করি তাহলে ব্যাপারটা অনেকটা এইরকম দাঁড়ায়। সেটা হচ্ছে, মনে করো এইটা হচ্ছে তোমার একটা আলোর উৎস আছে, ধরো S1। এখানে কিন্তু তাই বলছে যে একটা ব্যতিচার পরীক্ষায় দুইটা সুসংগত আলোক উৎসের বিস্তারের অনুপাত 1:3। ওকে, তার মানে আমরা যদি এটা সুসংগত না বলাটাই বেটার, হ্যাঁ, নর্মালি দুইটা উৎস বলাটাই বেটার। ওকে, কারণ আমরা জানি সুসংগত দুইটা আলোক উৎস যদি থাকে তাদের বিস্তার সেমই থাকে। হ্যাঁ, তো এরকম মাঝে মধ্যে থাকতে পারে কোশ্চেনে, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। সো এইখানে বিস্তারের অনুপাত হচ্ছে গিয়ে A1:A2 সমান সমান কত, 1:3। সো দুইটা বিস্তারের অনুপাত দেওয়া আছে, বলছে ডোরাগুলা সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত নির্ণয় করো। তো যেটা বলতেছিলাম, এখানে মনে করো S1 একটা সোর্স আছে, এখানে হচ্ছে S2 আর একটা সোর্স আছে। তো এই দুইটা থেকে কিন্তু লাইট পাস হয়, ঠিক আছে? এই দুইটা থেকে লাইট পাস হয় একটা সময় একটা নির্দিষ্ট বিন্দুতে, লেটস সে এটা হচ্ছে কি আমাদের ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে খেয়াল করো, দুইটা তরঙ্গ দুইটা নির্দিষ্ট জায়গা থেকে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে। আচ্ছা, এই যে মিলিত হওয়ার ঘটনা, দুইটা তরঙ্গের মিলিত হওয়ার ঘটনা, এটাকে আমরা বলি তরঙ্গের উপরিপাতন। এখন উপরিপাতনের ফলে কি হয়, তোমরা বলের উপরিপাতন পড়ছো, বলের উপরিপাতনে দেখছো যে একাধিক বল যখন একটা নির্দিষ্ট বিন্দুতে কাজ করে সেটাই বলের উপরিপাতন। এবং ওই নির্দিষ্ট বিন্দুতে আমরা বলের উপরিপাতনের ক্ষেত্রে বলের লব্ধি বের করি, তাই না? লব্ধি কিভাবে বের করি? বল যেহেতু একটা ভেক্টর রাশি, আমরা ভেক্টর যোগ করি, তাই তো? আমরা হচ্ছে ভেক্টর যোগ করি। তো সিমিলার ওয়েতে আমাদের এই যে তরঙ্গগুলা আছে, এই তরঙ্গগুলা দেখো বিভিন্ন পয়েন্টে কিন্তু বিভিন্ন সরণ হচ্ছে, তাই না? বিভিন্ন সরণ হচ্ছে। তো আমরা বলে দিছি যে এইখানে S1 এর অ্যামপ্লিটিউড কত, A1, এবং S2 এর অ্যামপ্লিটিউড কত, A2। দেখো ভাই, এই অ্যামপ্লিটিউড বা বিস্তার কিন্তু আমাদের সাম্যাবস্থান থেকে কণাটার সর্বোচ্চ সরণ নির্দেশ করে। আর যেহেতু এটা যেহেতু এটা একটা সরণ, যেহেতু এটা একটা সরণ, তো আমরা বলতে পারি অ্যামপ্লিটিউডটা আসলে একটা কি রাশি বলতো, ভেক্টর রাশি। সো এটাকে আমরা A1 ভেক্টর, এটাকে আমরা A2 ভেক্টর হিসেবে ডিফাইন করলাম। তাহলে এই A1 এবং A2 অ্যামপ্লিটিউডের তরঙ্গগুলা যখন ও বিন্দুতে সুপারপোজ হবে বা উপরিপাতন হবে, তখন আসলে কি হবে, সুপারপোজ হওয়ার পর এখানে একটা আমরা লব্ধি বিস্তার পাবো, লব্ধি তরঙ্গের বিস্তার পাবো। হ্যাঁ, লব্ধি তরঙ্গের বিস্তার পাবো। সেই বিস্তারটা আমরা কত পাবো, আমরা ধরে নিচ্ছি এই বিস্তারটা হচ্ছে গিয়ে আহ এ নেট। হ্যাঁ, এ নেট। দেখো এই বিস্তারটা আসলে আমাদের দুইটা অ্যামপ্লিটিউডের ভেক্টর যোগফলই হবে। সো এ নেট সমান সমান কত আসবে, A1 প্লাস A2। এই হচ্ছে কি আমাদের মেইন কথাটা, যে কিভাবে আমরা আসলে লব্ধি বিস্তারটা বের করি যখন হচ্ছে তরঙ্গের উপরিপাতন ঘটে। আচ্ছা, খুবই ভালো কথা। তাহলে দেখো, আহ আমাদের তো আমরা লব্ধি বিস্তার বের করে ফেললাম, তো আমরা এটার মান বের করতে পারবো কিভাবে, এই এ নেটটা খুবই ইজি, তোমরা ভেক্টরে অনেকবার পড়ে আসছো ভাই, আমি জাস্ট সিম্পলি এটা একটু লিখে দেই। সেটা হচ্ছে, তোমরা জানো এটার মান কেমনে বের করতে হয়। আমি যদি স্কোয়ার করে লিখি, এ নেট স্কোয়ার সমান সমান A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস 2A1 A2 ইন্টু কস ফাই। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, ভাইয়া এই যে আমি কস ফাইটা লিখলাম, এই ফাইটা আসলে কি? দেখো এই ফাইটা আসলে কি, এই যে দুইটা তরঙ্গ একটা আরেকটার সাথে মিলিত হয়েছে না, এখন তোমরা জানো এরা চাইলে সেম দশাতেও মিলিত হইতে পারে, এদের একটা দশা পার্থক্য থাকতে পারে। এরা চাইলে কোনো পথ পার্থক্য এদের ভিতর থাকতেও পারে, নাও থাকতে পারে। তো আমরা কনসিডার করে নিতেছি এই যে ও পয়েন্টে মিলিত হয়েছে না, এই ও পয়েন্টে মিলিত হওয়ার ক্ষেত্রে তরঙ্গদ্বয়ের একটা দশা পার্থক্য আছে। এই দশা পার্থক্যটা আমরা বলতেছি তরঙ্গদ্বয়ের দশা পার্থক্য হচ্ছে ফাই। তরঙ্গদ্বয়ের দশা পার্থক্য কত, ফাই। সেই ফাইটাকে আসলে আমরা এখানে ইউজ করতেছি বিস্তার এর মান বের করার ক্ষেত্রে। কোন বিস্তার, লব্ধি বিস্তার। ঠিক আছে, তো চলো আমরা হচ্ছে সামনে আগাই।
ওটাই কন্টিনিউ করে একটু বলি। আমরা নতুন বিস্তার পেয়ে গেছি তাই না, বাট আমাকে প্রশ্নে বলছে ডোরাগুলো সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত বের করো। এখানে আসলে যেটা জানতে চাইছে সেটা হচ্ছে আমাদের ধরো দুইটা উৎস আছে, একটা হচ্ছে S1 আর একটা হচ্ছে S2। S1 থেকে যে আলোটা বের হচ্ছে এই আলোটার অ্যামপ্লিচিউড ধরো A1, S2 থেকে যে আলোটা বের হচ্ছে আলোটার অ্যামপ্লিচিউড ধরো A2। এরা একটা আরেকটার সাথে যেই বিন্দুতে মিলিত হচ্ছে, এখানে যদি আমি একটা স্ক্রিন রাখি বা পর্দা রাখি, পর্দা রাখি, তোমরা জানো এখানে একটা ডোরা তৈরি হবে। সো এই যে ডোরাটার এই চাইলে কিন্তু অনেকগুলা ডোরা স্ক্রিনের উপর তৈরি হয়। এখন কথা হচ্ছে যেই ডোরাটার তীব্রতা সর্বোচ্চ হবে এবং যেই ডোরাটার তীব্রতা সর্বনিম্ন হবে তাদের অনুপাত আমাদেরকে বের করতে হবে। এখন ভাইয়া বিস্তার তো আমরা বুঝলাম কেমনে বের করে, তীব্রতাটা কেমনে বের করে? আচ্ছা, খুব সুন্দরভাবে খেয়াল করো, সেটা হচ্ছে আমাদের তীব্রতাটা আমরা কেমনে বের করতে পারি তাই না। দেখো, মনে রাখবা কোন একটা তরঙ্গের তীব্রতার ইংলিশ হচ্ছে ইন্টেন্সিটি, আর ইন্টেন্সিটিকে আই দ্বারা প্রকাশ করা হয়। তীব্রতা সবসময় আজীবন আমাদের বিস্তারের বর্গের সমানুপাতিক, দ্যাট ইজ আই ইজ প্রপোর্শনাল টু কি এ স্কোয়ার। মনে রাখবা আই ইজ প্রপোর্শনাল টু এ স্কোয়ার। সো আমরা যদি একটু এটাকে চেঞ্জ করে লিখি, সেটা হচ্ছে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক নিলাম, দ্যাট ইজ আই সমান সমান কে ইন্টু এ স্কোয়ার। এইভাবে আমরা বিস্তারের সাথে তরঙ্গকে রিলেট করতে পারি, বিস্তারের সাথে তীব্রতাকে রিলেট করতে পারি। এখন একটা ব্যাপার খেয়াল করো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কখন আমরা সর্বোচ্চ তীব্রতা পাবো। সর্বোচ্চ তীব্রতা আমরা কখন পাবো? যখন আমাদের অ্যামপ্লিচিউডটা ম্যাক্সিমাম হবে, যখন আমাদের অ্যামপ্লিচিউড ম্যাক্সিমাম হবে। আর সর্বনিম্ন তীব্রতা আমরা কখন পাবো? যখন আমাদের অ্যামপ্লিচিউডটা কি হবে বলতো দেখি, মিনিমাম হবে। এই অ্যামপ্লিচিউড বলতে কোন অ্যামপ্লিচিউডটাকে বোঝানো হচ্ছে? ধরো আমরা ধরে নিই যে এইখানটায় যে ডোরাটা তৈরি হয়েছে এটা তীব্রতা লেটসে আই, বা দুইটা আলো যে উপরিপাতিত হয়েছে এই জায়গার তীব্রতা হচ্ছে গিয়ে আমাদের আই পরিমাণ তীব্রতা। তাহলে এখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে এখানে আই তীব্রতার জন্য দায়ী কে? আমাদের বিস্তার। কোন বিস্তার? দুইটা তরঙ্গ উপরিপাতনের ফলে যে লব্ধি বিস্তার, সেটাই কিন্তু আমাদের এই ইন্টেন্সিটির জন্য দায়ী। ঠিক আছে, লব্ধি বিস্তারটা আমাদের ইন্টেন্সিটির জন্য দায়ী। তাহলে দেখো এখানে আসলে কি বলা যায়। দেখো, আমাদের লব্ধি বিস্তার যেখানে সর্বোচ্চ হবে সেখানে আমাদের তীব্রতা সর্বোচ্চ হবে। লব্ধি বিস্তার কখন সর্বোচ্চ হবে বলতো? কখন দুইটা আলোক তরঙ্গ মিলিত হলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা গঠনমূলক ব্যতিচার তৈরি হয়। গঠনমূলক ব্যতিচার তখনই তৈরি হয় যখন তারা একই দশা পার্থক্যে মিলিত হয়, দ্যাট ইজ ফাই সমান সমান আমরা বলি 0 ডিগ্রি, সেম দশা পার্থক্যে মিলিত হয়েছে। তখন সেটাকে আমরা কি বলি? তখন সেটাকে আমরা বলি কনস্ট্রাকটিভ। আর তোমরা জানো যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে তোমাদের বইতেই দেওয়া আছে যে এ সমান সমান হচ্ছে A1 + A2। এটা আসলে আমাদের বিস্তারের সর্বোচ্চ মান। তাহলে আমরা বলতে পারি যে বিস্তারের সর্বোচ্চ মানটা আসলে কত? বিস্তারের সর্বোচ্চ মান হচ্ছে যখন ফাই সমান সমান 0 হয়ে যায়, তখন আমরা লিখতে পারি A1 + A2, ওই যে ভেক্টরের মতো আর কি। আচ্ছা, তো আমরা ম্যাক্সিমাম বিস্তারটা পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা লিখতে পারবো, কি লেখা যায়। আচ্ছা, দেখো, আই ম্যাক্স সমান সমান কে ইন্টু A1 + A2 স্কোয়ার। আবার মিনিমামের ক্ষেত্রে কি হবে বলতো দেখি? অনেকেই বুঝে ফেলছো, সেটা হচ্ছে আই মিনিমাম হবে কে ইন্টু A1 - A2 স্কোয়ার। এটা কখন হয়? তোমরা নিশ্চয়ই নাম শুনছো একটা জিনিসের, সেটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা ধ্বংসাত্মক ব্যতিচার। ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে দশা পার্থক্য থাকে 180 ডিগ্রি। তাহলে এটাকে আমরা বলি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা ডিস্ট্রাকটিভ।
আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে তোমরা জানো যে একটা তরঙ্গের বিস্তার থেকে আরেকটা তরঙ্গের বিস্তার বিয়োগ হয়ে যায়, তোমাদের বইতেই লেখা আছে। ওটা আসলে বেসিক্যালি এ মিনিমাম, হ্যাঁ, এ মিনিমাম, দ্যাট ইজ A1 মাইনাস A2। হ্যাঁ, এটা আসলে পার্থক্য, এখন কোনটা বড় ছোট হবে তার উপর আর কি, ডিফারেন্স। A1 ডিফারেন্স A2, খুবই ভালো কথা। সো এটার জন্য আমরা আসলে কি পাবো, আমাদের মিনিমাম যে ইন্টেন্সিটিটা সেটা পাবো। খুবই ভালো, মিনিমাম ইন্টেন্সিটিটা আমরা দেখে ফেললাম। এখন আমাদের কোশ্চেনে আসলে কি বলছে তাই দেখি। আমরা কিন্তু মিনিমাম ইন্টেন্সিটির কন্ডিশন, ম্যাক্সিমাম ইন্টেন্সিটির কন্ডিশন জানি, ঠিক আছে। আচ্ছা, আরেকটু আমরা একটু দেখি, একটা নতুন স্লাইড নেই। নতুন স্লাইডে আমরা একটু দেখব যে আমাদের লব্ধি ইন্টেন্সিটিটা আসলে কিভাবে বের করে। দেখো, আমাদের লব্ধি বিস্তার কি ছিল, এ নেট স্কয়ার সমান সমান A1 স্কয়ার প্লাস A2 স্কয়ার প্লাস 2A1 A2 cos ফাই। এখন খেয়াল করো, আমাদের তাইলে লব্ধি বিস্তারের জন্য যে করেসপন্ডিং ইন্টেন্সিটি বা তীব্রতা, দ্যাট ইজ আই নেট, কত হবে? আই নেট হবে কে ইন্টু কিচ্ছু না, কে দিয়ে গুণ করে অ্যামপ্লিটিউডটাকে স্কোয়ার করে দিবা, তাহলে এটা সমান সমান আমাদের কি আসবে? জাস্ট এ নেটের মানটা বসায় দাও, তাইলেই হবে। ঠিক আছে, আর আমরা দেখছিলাম সামারি করে যে ফাই যখন 0 তখন আমরা ইন্টেন্সিটিটা পাবো ম্যাক্সিমাম, দ্যাট ইজ আই ম্যাক্স। এটা কত পাবো? কে ইন্টু A1 প্লাস A2 হোল স্কোয়ার। আর যখন আমরা দেখছিলাম ফাই সমান সমান 180 ডিগ্রি, তখন আমরা পাইছিলাম আই মিনিমাম সমান সমান কে ইন্টু A1 মাইনাস A2 হোল স্কোয়ার। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম এবং মিনিমামের সম্পর্ক। এখন আমরা আমাদের অঙ্কে যাই। অঙ্কে কি বলছে ভাই, A1 আর A2 এর অনুপাত দেওয়া আছে, দ্যাট ইজ 1:3। সো এখান থেকে আমরা বলতে পারবো আসলে, আচ্ছা, দুইটা হচ্ছে উৎসের বিস্তার দেওয়া আছে, দ্যাট ইজ A1 A2 দেওয়া আছে, বের করতে হবে আমাদের ডোরাগুলোর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত। সো আমরা কিন্তু আমাদের বের করতে হবে যেটা, সেটা হচ্ছে আই ম্যাক্সিমাম এবং আই মিনিমামের রেশিও, তাই না? এখন এটা বের করা ডাল ভাতের ব্যাপার। দেখো কেমনে হচ্ছে ডাল ভাতের ব্যাপার, একটু দেখো। আমাদের এখন বের করতে হবে আই ম্যাক্সিমাম ডিভাইডেড বাই আই মিনিমাম। অলরেডি দেখে ফেলছো, আই ম্যাক্সিমাম হচ্ছে কে ইন্টু A1 প্লাস A2 স্কোয়ার। আমি কিন্তু কোনো সূত্র মুখস্থ করতে বলি নাই বা মুখস্থ করতে দেইও নাই, জাস্ট হচ্ছে নর্মাল বেসিক দিয়ে প্রুফ টুফ করে দেখাইছি। এখন দেখো প্রশ্নে কি বলা আছে, A1:A2 সমান সমান কত? 1:3। তো এখান থেকে আমরা বলতে পারবো যে A2 সমান সমান আসলে কত বলতো দেখি, থ্রাইস A1। সো এখানে আমরা যেটা করতে পারি, উপর নিচ থেকে কে কে কেটে দাও, কে কে কেটে দিলে A1 এর পরিবর্তে A1ই রাখি, A2 এর পরিবর্তে কত রাখবো? 3A1 হোল স্কোয়ার। আর নিচে ডিফারেন্সটা নিতে হবে, ডিফারেন্সটা কত হবে? A1 মাইনাস 3A1 হোল স্কোয়ার। ঠিক আছে, আসবে কত? উপরে আসবে হচ্ছে 16A1 স্কোয়ার, নিচে আসবে কত? 4A1 স্কোয়ার। A1 স্কোয়ার কাটা, 16 আর 4 কাটলে পরে থাকবে হচ্ছে 4। সো দেখতেই পাচ্ছ আমাদের রেশিওটা কিন্তু বের হয়ে গেছে। আমাদের ফাইনালি আমরা রেশিওটাকে কত বলতে পারবো? বলতে পারবো আমাদের আনসারটা হচ্ছে এই হচ্ছে কি আমাদের আনসার। সো জিনিসটা আসলে ছোট, বাট আড়ালের কনসেপ্টটা কিন্তু ভালো। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো প্রবলেমটা। আচ্ছা, তো এইখানে আমাদের আইআইটি মেইন 2001-এ আসা আরেকটা প্রবলেম। এখানে কি বলা হচ্ছে দেখো, আই এবং 4I তীব্রতা বিশিষ্ট দুইটা আলোক উৎস পর্দায় ব্যতিচার ঝালর তৈরি করে। এ এবং বি পর্দার উপর অবস্থিত দুইটা বিন্দু, যেখানে আলোর তরঙ্গদয় যথাক্রমে, এখানে λ2 আর λ আসলে হবে π2 এবং পাই। হ্যাঁ, এ এবং বি বিন্দুতে π2 এবং পাই দশা পার্থক্যে মিলিত হয়।
এ এবং বি বিন্দু লব্ধি তীব্রতার পার্থক্য নির্ণয় করো। কোশ্চেনটা দেখে একটু গোজামিল গোজামিল লাগতে পারে, আমি ছবিটা আঁকি পানির মতো সোজা। দেখো, এই হচ্ছে কি আমাদের দুইটা উৎস, হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের S1, এটা হচ্ছে কি আমাদের S2। প্রশ্নে বলা আছে এই যে S1 উৎস থেকে যে আলোটা পাচ্ছি, সেই আলোটার জন্য আমাদের ইন্টেন্সিটিটা কত, I পরিমাণ। আর এইখানে S2 উৎস থেকে আমরা যে আলোটা পাচ্ছি, এটার জন্য ইন্টেন্সিটি আমাদের কত, 4I পরিমাণ। এখন এই S1 এবং S2 থেকে আলোক তরঙ্গ কি হবে, এইভাবে একটা আরেকটার সাথে উপরিপাতিত হবে। তো এরা অনেকগুলা বিন্দুতে কিন্তু উপরিপাতিত হইতে পারে। প্রথমে আমরা ধরলাম এটা হচ্ছে এ পয়েন্ট, এ পয়েন্টে এরা পর্দার উপর উপরিপাতিত হয়েছে, এবং এ পয়েন্টের জন্য এদের দশা পার্থক্য কত বলা আছে, এটা কিন্তু দশা পার্থক্য কত বলা আছে, π/2। তাহলে তুমি উৎসের তীব্রতা জানো, এইগুলা কিন্তু কিসের তীব্রতা বলতো দেখি, উৎসের তীব্রতা, উৎসের উৎসের তীব্রতা। তো তুমি উৎসের তীব্রতা জানো, বাট তোমাকে জানতে হবে উৎসের বিস্তার, আর জানতে হবে বা বের করতে হবে এই এ পয়েন্টে লব্ধি তরঙ্গের তীব্রতা, লব্ধি তরঙ্গের তীব্রতা, হ্যাঁ। আবার বলছে কি, আরেকটা ভাবে কিন্তু, বা অনেকগুলা ভাবে বলছিলাম যে আলো এই S1 এবং S2 থেকে অনেকগুলা ভাবে গিয়ে এই পর্দার উপর মিলিত হতে পারে। সো আরেক ভাবে মনে করো সে এইভাবে, এই দুইটা কমলা কালারের দিয়ে দেখাইলাম, এইভাবে দুইটা আলো মিলিত হয়েছে এই পর্দাটার উপরে। কোন পয়েন্টে মিলিত হয়েছে, লেটস সে বি পয়েন্টে মিলিত হয়েছে, এবং প্রশ্নে বলা আছে এই বি পয়েন্টের জন্য দশা পার্থক্য কত, φ = π। তাহলে এই বি পয়েন্টের জন্য ওর লব্ধি তরঙ্গের তীব্রতা বের করতে হবে, লব্ধি তরঙ্গের তীব্রতা, এটাকে আমরা ধরে নিচ্ছি IB পরিমাণ। আর আমাদের এ পয়েন্টের জন্য আমরা তীব্রতাকে ধরে নিচ্ছি IA পরিমাণ। সো কোশ্চেনে আসলে আমাদের কি জানতে চাইছে ভাই, কোশ্চেনে বের করতে বলছে এই এ এবং বি বিন্দুতে লব্ধি তীব্রতার যে পার্থক্য, সেটাই আসলে আমাকে বের করতে বলছে, দ্যাট ইজ IA - IB। ওকে, সো আমরা লব্ধি তরঙ্গের তীব্রতার পার্থক্যটা বের করব। কথা হচ্ছে ভাই, তোমাকে কিন্তু উৎসের তীব্রতা দেওয়া আছে, কিন্তু লাগবে কি বলতো, লাগবে হচ্ছে তোমার A1 এবং A2, তাই না? এরা কি আসলে, এরা হচ্ছে উৎসের বিস্তার বা তরঙ্গ উৎসের বিস্তার, হ্যাঁ। এখন উৎসের বিস্তার তুমি কিভাবে বের করবা, বের করার কিন্তু অনেক সহজ পদ্ধতি আছে। দেখো, উৎসের বিস্তার আসলে কিভাবে বের করা যায়। আচ্ছা, আমরা নতুন স্লাইড নিব নাকি এখানেই লিখবো, নতুন স্লাইড নেই। দেখো, উৎসের বিস্তার আমরা কিভাবে বের করতে পারি। আমরা ধরে নেই যে আমাদের প্রথম যে উৎসটা ছিল, এই উৎসটার বিস্তার হচ্ছে গিয়ে এ, এবং দ্বিতীয় যে উৎসটা ছিল, আমরা লিখি যে ফার্স্ট সোর্স, এটার বিস্তার আমরা কত নিছি, এর জন্য আমরা ইন্টেন্সিটি কত পাইছি, I পরিমাণ। আর আমাদের যে সেকেন্ড সোর্সটা ছিল, সেকেন্ড সোর্সটার জন্য আমাদের বিস্তার কত পাইছিলাম, ধরে নিচ্ছি A', বাট ইন্টেন্সিটি কত ছিল, 4I। এখন তোমরা সবাই কম বেশি জানো যে I ইজ প্রপোর্শনাল টু কি বলতো দেখি, A², লিখে আসছি। তো I = কি লেখা যায়, K × A²। এখন এক কাজ করো, এখান থেকে কি তুমি বলতে পারো না যে I/A², এটা হচ্ছে একটা ধ্রুবক, এটা হচ্ছে একটা ধ্রুবক বলাই যায়, বলতেছিলাম। হ্যাঁ দেখো, তোমাদের কিন্তু আমরা কিন্তু বলতেই পারি যে I/A² = কি একটা ধ্রুবক। তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি না, দেখো এখান থেকে আমরা কিন্তু এই জিনিসটা খুব সুন্দর মতোই বুঝতে পারি যে এখানে আছে A আর এখানে আছে I², তাহলে এদের রেশিওটা কত হবে, I/A²। এটা সমান সমান কত লেখা যায়, এখানে আছে A', আর এখানে আছে হচ্ছে 4I। তাহলে এখানে ইন্টেন্সিটি আছে 4I, নিচে আছে হচ্ছে A'²। তাহলে দেখো তো এখান থেকে আমাদের A' = কত আসবে, A' = আসবে 2A। তাহলে আমরা
বলতে পারি, ধরে নিলাম যে প্রথম তরঙ্গ, খেয়াল করো, প্রথম তরঙ্গের উৎস বেসিক্যালি যেটা S1 থেকে আসতেছিল, প্রথম তরঙ্গের জন্য আমাদের বিস্তারটা কত? বিস্তার হচ্ছে a। এবং আমাদের দ্বিতীয় তরঙ্গের জন্য, যেটা হচ্ছে উৎস S2 থেকে আসতেছিল, এটার জন্য আমাদের বিস্তারটা কত? বিস্তারটা হচ্ছে 2a। একটু মাথায় রেখো, একটা হচ্ছে a আর একটা হচ্ছে 2a। হ্যাঁ, তা আমরা একটু স্লাইড চেঞ্জ করি। দেখো ওই একই প্রশ্ন, কিন্তু প্রশ্ন ওইটাই আছে। এখানে বলছে, ওই যে কারেকশনটা এখানে বলি, এটা কিন্তু পাই, হ্যাঁ, এটা ল্যামডা না, এটা হচ্ছে পাই, দশা পার্থক্য। সো প্রশ্নে আমরা বলছিলাম যে এ পয়েন্টের জন্য আমরা যদি ইন্টেন্সিটি বের করতে চাই, এ পয়েন্টের জন্য আমাদের ফাই এর মান কত ছিল? π/2 ছিল। তাহলে এ পয়েন্টের জন্য ইন্টেন্সিটি আমরা কেমনে বের করব? আমরা বলবো যে কে ইন্টু এ পয়েন্টের বিস্তারের উপর স্কয়ার, তাই না? এবং আমরা এইভাবে তোমাদের দেখাইছিলাম যে এ পয়েন্টের বিস্তারের বর্গটা আমরা কেমনে বের করতে পারি। আমরা বলতে পারি a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos ফাই। তোমাদের যদি আমি প্রিভিয়াস স্লাইডটা দেখাই, আমি দেখো প্রথম তরঙ্গের জন্য বিস্তারটাকে কত ধরছিলাম? এ ধরছিলাম। সো এটাকে আমি একটু এইভাবে বলি, এটাকে ধরো আমি বললাম যে a1 সমান সমান হচ্ছে এ, প্রথম তরঙ্গের বিস্তার, আর a2 সমান সমান হচ্ছে গিয়ে টুয়াইস এ, দ্বিতীয় তরঙ্গের বিস্তার। তাহলে আমার এখানে কিন্তু মান বসায় দিলেই কাজ শেষ হয়ে যাবে। দেখো তাহলে ইন্টেন্সিটিটা এ পয়েন্টে কত হবে? কে ইন্টু আমাদের a1 এর বদলে এ আসবে, a2 এর বদলে টুয়াইস এ আসবে, টুয়াইস এ কে স্কয়ার করলে আসবে 4a স্কয়ার, 2 ইন্টু এ ইন্টু 2a। কস কত হবে এখানে? ফাই এর মানটা প্রথমটার জন্য ছিল π/2, তাহলে এখানে চলে আসবে হচ্ছে কস π/2। তাহলে আমাদের ইন্টেন্সিটিটা কত আসবে দেখো, চলে আসবে কে ইন্টু a² প্লাস 4a² আর π/2 শূন্য, 5a²। ঠিক আছে, 5a² চলে আসলো। তাহলে এটাকে যদি আমি একটু ভেঙে লিখবো, আচ্ছা ভেঙেই লিখি। প্রথম ক্ষেত্রে তাহলে আমরা কত পাচ্ছি? প্রথম ক্ষেত্রে আই এ সমান সমান আমরা পাচ্ছি কে ইন্টু a² ইন্টু 5। এখন দেখো আমরা আগের স্লাইডে একটা কাজ করছিলাম, কি কাজ করছিলাম দেখো তো। আমরা এখানে বলে দিছিলাম যে এই এ এবং আই এটা কিন্তু আমাদের দিয়ে দেওয়া ছিল, ঠিক আছে? তো আমরা এটাকে ধরে নিছিলাম এবং এখান থেকে আমরা লিখছিলাম আই সমান সমান কে a², তাই না? দ্যাট ইজ কে a² এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি আই। ঠিক আছে, কে টাকে আমরা ধরে নিছিলাম, এটাকেও ধরে নিছিলাম। কোশ্চেনে আমাদের আইটা দেওয়া ছিল। সো আমাদের নতুন পয়েন্টে যেই এ পয়েন্টে যেই ইন্টেন্সিটি বা তীব্রতা, এটাকে আমরা আবার এই পুরাতন আই এর রেসপেক্টে প্রকাশ করতে পারি কিভাবে? কে a²টাকে উঠায় দাও, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? i/5। এই হচ্ছে কি আমাদের এ পয়েন্টের জন্য তীব্রতাটা প্রকাশ করে ফেলছি কার সাপেক্ষে? আই এর সাপেক্ষে। এখন সিমিলার কাজ আমাদের করতে হবে কোন পয়েন্টের জন্য? বি পয়েন্টের জন্য আমাদের সিমিলার একটা কাজ করতে হবে। তো চলো দেখে নিয়ে এই পয়েন্ট বি পয়েন্টের জন্য সিমিলার কাজটা আমরা কিভাবে করতে পারি। আচ্ছা, এই কালারটা কি দেখা যায়? আচ্ছা, তো এই কালারটা আমরা একটু ইউজ করে এখানে আমরা বি পয়েন্টের জন্য বের করব ইন্টেন্সিটি কে ইন্টু ওই বি পয়েন্টে বিস্তারের বর্গ। সো দেখো আই বি সমান সমান কে ইন্টু সেম সূত্র a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos ফাই। দেখো এখানে ফাই এর মানটা কত ছিল? বলছিলাম ফাই এর মান হচ্ছে গিয়ে পাই, হ্যাঁ পাই, দশা পার্থক্য। তাহলে দেখো তো আমাদের এইখানটায় আমরা বলতে পারি যে আই বি সমান সমান a1 এর পরিবর্তে লিখবো কত? a²। a2 এর পরিবর্তে লিখবো কত? 2a² দ্যাট ইজ 4a²। আর এখানে 2a ইন্টু
cos পাই এর মান কত বসাবো? -1। তো এখান থেকে দেখবা আইবি চলে আসবে হচ্ছে গিয়ে আমাদের কত চলে আসবে, কে ইন্টু, ক্যালকুলেশন করলে দেখবা চলে আসতেছে কে ইন্টু এ স্কোয়ার। আর মজার ব্যাপার হচ্ছে এই কে ইন্টু এ স্কোয়ার কে আমরা কি লিখতে পারি? আই লিখতে পারি। তাহলে দেখো তো, এত কাহিনী টাহিনী করার পর আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে মোটামুটি পৌঁছায় গেছি। কিভাবে পৌঁছায় গেছি? এখন আমরা লিখতে পারবো। আমাদের জানতে চাইছিল এ এবং বি বিন্দুতে লব্ধি তীব্রতার পার্থক্য, দ্যাট ইজ আই এ মাইনাস আই বি, আমরা বলছিলাম তাই না? আই এ মাইনাস আই বি, দেখো আমাদের কিন্তু তাই জানতে চাইছিল, আই এ মাইনাস আই বি। তাহলে এখন আমরা আই এ মাইনাস আই বিটা কত লিখতে পারবো? খুব ভালো মতোই কিন্তু বুঝতে পারতেছো যে আমাদের, ছোট্ট করে লিখি, আই এ মাইনাস আই বি। আই এটা কত? 5i। আর আই বিটা কত? শুধু আই। আমরা লিখলাম 5i মাইনাস আই ইজ ইকুয়াল টু 4i। এই হচ্ছে কি আমাদের আনসার। একটু ভালো মতো লিখি, 4iটা সমান সমান 4i, এই হচ্ছে কি আমাদের আনসার। ঠিক আছে। সো ইন্টারেস্টিং একটা প্রবলেম, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো আরেকটা খুব সুন্দর একটা প্রবলেম। এখানে কি বলছে? এখানে বলছে যে ইয়াং এর দ্বিচির পরীক্ষা। এখানে কিন্তু স্পষ্টতই বলা আছে ইয়াং এর দ্বিচির পরীক্ষা। আর তোমরা জানো, আমরা যদি সেটআপটা একটু দেখাই, ইয়াং এর যে দ্বিচির পরীক্ষা সেখানে কিন্তু সুসংগত আলোক উৎস ব্যবহৃত হয়, তাই না? সুসংগত, সুসংগত আলোক উৎস। আর সুসংগত আলোক উৎসের ক্ষেত্রে তোমরা জানো যে এখান দিয়ে যদি তোমাদের A1 তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একটা আলো পাস হয় এবং এখান দিয়ে যদি A2 তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একটা আলো পাস হয়, অবশ্যই অবশ্যই এই A1 এর মান যদি A হয় এবং A2 এর মানও কত হইতে হবে? এই হবে। ঠিক আছে, কারণ তোমরা জানো সুসংগত আলোক উৎস থেকে যে দুটো আলোক তৈরি হয় এদের বিস্তার কি হয়? সমান হয়। সো বিস্তার সমান, বিস্তার সমান হইলে আহ বলা হচ্ছে যে এরা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে, তাই না? ধরলাম এই পয়েন্টে এরা মিলিত হয়ে একটা ডোরা গঠন করছে। এখন এই যে ডোরাটা বা এই যে ফ্রিঞ্জটা বা এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার ইন্টেন্সিটি দ্যাট ইজ আই কত? সর্বোচ্চ তীব্রতার 1/4। সর্বোচ্চ তীব্রতা মানে হচ্ছে আই ম্যাক্স, এবং বলা হচ্ছে ইন্টেন্সিটি হচ্ছে সর্বোচ্চ তীব্রতার 1/4, দ্যাট ইজ আই ম্যাক্স ইন্টু 1/4। তার মানে এই পয়েন্টটাকে যদি আমি পি বলি, তার মানে হচ্ছে এই পয়েন্টে, এই পয়েন্টে তীব্রতা, সর্বোচ্চ তীব্রতার 1/4। হ্যাঁ, সর্বোচ্চ তীব্রতার 1/4। এখন ভাইয়া খেয়াল করো, এইটা কিন্তু আমাদের ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, ইংলিশে যেটাকে আমরা বলি ওয়াইডি, ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, ওয়াইডিএসই। ঠিক আছে, ওয়াইডিএসই তে আমাদের যে উৎস দুইটার বিস্তার, এই উৎস দুইটার বিস্তার কি বলতো দেখি? সমান। তার মানে হচ্ছে এখান থেকে আমরা বলতে পারি আমাদের ম্যাক্সিমাম যে ইন্টেন্সিটি দ্যাট ইজ আই ম্যাক্স সমান সমান আমরা লিখতে পারি, নর্মালিতে তাই লিখি যে কে ইন্টু A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস 2A1 A2 কস কত ডিগ্রির জন্য এই ঘটনা ঘটে? আমরা জানি যে এই ক্ষেত্রে ফাই সমান সমান কি হইতে হবে? 0 হইতে হবে, যখন আমরা ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম পাবো। এখন ভাই ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট বা ওয়াইডিএসই যেহেতু, এখানে আমার দুইটা তরঙ্গ দৈর্ঘ্যের মান কি হয়ে যাবে? সমান হয়ে যাবে, বিস্তার কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। A1 স্কোয়ার প্লাস A1 স্কোয়ার প্লাস এখানে আসবে হচ্ছে 2A1 স্কোয়ার। ঠিক আছে, তো থাকবে বাকি কি? থাকবে বাকি হচ্ছে আমাদের আই ম্যাক্স সমান সমান কে ইন্টু, ওকে একটু ভালো মতো লিখি, কে ইন্টু 4A স্কোয়ার। এটা একটু খেয়াল রাখবা, ম্যাক্সিমামটা কত? কে ইন্টু 4A স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের জন্য ম্যাক্সিমাম তীব্রতার মান। এখন খেয়াল করো, এখানে আসলে আমাদের যেটা বলতে চাইছে কোশ্চেনে, সেটা হচ্ছে কোন একটা পয়েন্টের জন্য আমি তীব্রতা, সর্বোচ্চ তীব্রতার 1/4 পাইলাম, ওই বিন্দুটার কৌণিক অবস্থান বের করতে হবে। দেখো তোমরা জানো সেটআপটা অনেকটা এরকম, সেটআপটা বারবার আঁকি। S1
S2, মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আছে, চিরদ্বয়ের ডি দেওয়া আছে। সো এটা হচ্ছে কি আমাদের স্ক্রিন বা পর্দা, এটা হচ্ছে আমাদের স্ক্রিন বা পর্দা। এই স্ক্রিন বা পর্দার উপর কোনো একটা কৌণিক পজিশনের জন্য আমরা হচ্ছে ওই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে, ধরে নাও এই ওই পজিশনটা হচ্ছে কি আমাদের এই কিউ বিন্দু, কিউ বিন্দুতে লাইট গুলো এইভাবে পাস হয়। সো এইভাবে লাইট গুলা পাস হয়, ঠিক আছে। আর তোমরা জানো আমরা যদি এই যে মাঝখান বরাবর একটা রেখা টানি, তাহলে এই মাঝখান বরাবর রেখাটার সাথে আমাদের এই যে এটাকে যদি আমরা ও বিবেচনা করি, তাহলে ও কিউটা আমাদের ওপি এর সাথে যেই কোণটা তৈরি করে, এটাকে আসলে আমরা কৌণিক অবস্থান দ্বারা ডিফাইন করে থাকি। তো এটাই হচ্ছে আমাদের কৌণিক অবস্থান বা থিটা। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের কৌণিক অবস্থান বা থিটা। তোমরা এটাও জানো, আমরা যদি পথ পার্থক্যের রেসপেক্টে হিসাব করি, তাহলে এই বরাবর হচ্ছে আমরা একটা লম্ব টানি, দেন বলি এটুক হচ্ছে আমাদের ডেল্টা এক্স, এবং জিওমেট্রিক্যালি আমরা প্রুফ করতে পারি ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের কন্ডিশন হিসেবে এই অ্যাঙ্গেলটাও থিটা, আমাদের হচ্ছে কি আবার এইটাও কি, এই অ্যাঙ্গেলটাও হচ্ছে থিটা। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা। সো থিটা কি জিনিস এটা আমরা পেয়ে গেলাম। কোশ্চেনে আমাদের এই কৌণিক অবস্থানটাকেই বের করতে বলছে। কৌণিক অবস্থানটা আসলে কি বলতো দেখি, কৌণিক অবস্থানটা আসলে থিটার মান। এখন ভাই থিটা বের করতে হলে আমাকে কি লাগবে, দেখো থিটার ইকুয়েশন আমরা জানি যে ডেল্টা এক্স বাই এ সমান সমান সাইন থিটা। এখানে যেহেতু চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি দেওয়া আছে, আমরা বলতে পারি এ সমান সমান ডি। তার মানে এখান থেকে বলা যায় ডেল্টা এক্স বাই ডি হচ্ছে গিয়ে সাইন থিটা। তাহলে তুমি কিন্তু ডি জানো, তোমাকে কি বের করতে হবে, ডেল্টা এক্সটা বের করতে হবে। কিভাবে বের করবা, কোশ্চেনে বলা আছে এই যে কিউ বিন্দুটা দেখতে পাচ্ছ না, এই কিউ বিন্দুর কন্ডিশনটা কি, এই কিউ বিন্দুর কন্ডিশন হচ্ছে কিউ পয়েন্টে আই সমান সমান আই ম্যাক্স ইন্টু 1/4। এখন আমাকে দেখতে হবে কিউ পয়েন্টে আই এর মান কত। সবাই জানো যে কোনো একটা পয়েন্টে আই কিউ যদি আমি বের করতে চাই, কি করতে হবে, কে ইন্টু A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস টোয়াইস A1 A2 ইন্টু কস ফাই। এই ফাইটা কি, এই ফাইটা হচ্ছে দশা পার্থক্য। এই ফাইটা কি বলতো দেখি, দশা পার্থক্য। আমরা যদি নতুন একটা স্লাইড নেই, তাহলে তোমরা দেখতে পাবো এইরকম কিউ পয়েন্টের জন্য আমরা তীব্রতা বের করি। A1 আর A2 এর মান কিন্তু আসলে সমান। সো A1 স্কোয়ার প্লাস A1 স্কোয়ার প্লাস টোয়াইস A1 স্কোয়ার ইন্টু কস ফাই। সো এখান থেকে আমরা বলতে পারি আই কিউ সমান সমান কে ইন্টু টোয়াইস এ স্কোয়ার প্লাস টোয়াইস এ স্কোয়ার কস ফাই। সো এখান থেকে আরেকটু বলা যায় দ্যাট ইজ আই কিউ সমান সমান কে ইন্টু টোয়াইস এ স্কোয়ার কমন নাও 1 প্লাস কস ফাই। তুমি যদি ভাই আরেকটু কাজ করো, লিখতে পারবা আই কিউ সমান সমান কে ইন্টু টোয়াইস এ স্কোয়ার কস 1 প্লাস কস ফাই কে লিখতে পারবা 2 কস স্কোয়ার 5/2। এখান থেকে তুমি এটাও বলতে পারবা, আচ্ছা আমি স্কোয়ারে না নি, এত ঝামেলা করার দরকার নাই, জাস্ট সিম্পল জিনিস সিম্পল রাখি, কারণ জটিল করলে জটিল। হ্যাঁ, তো 1 প্লাস কস ফাই এই পর্যন্ত কিন্তু আমরা ইন্টেন্সিটিটা বের করে ফেলছি। মজার ব্যাপার হচ্ছে ওরা বলে দিছে, ওরা কি বলে দিছে খেয়াল করো, ওরা বলে দিছে, আমি একটু এইখানেই লিখি, ওরা বলছে যে ম্যাক্সিমামটা হচ্ছে কি আমরা কত বের করছিলাম, কে ইন্টু 4 a স্কোয়ার। এখন ওরা বলছে কি এই আইটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমামের 1/4, দ্যাট ইজ আই বাই আই ম্যাক্স সমান সমান 1/4, তাই বলছে না? হ্যাঁ তাই বলছে। তাহলে এখন দেখো ঘটনাটা আসলে কি কি ঘটবে, আমরা মান টান বসায় দিই। দেখো আই এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, কে ইন্টু 1 প্লাস কস ফাই ইন্টু টোয়াইস এ স্কোয়ার। আর আই ম্যাক্স এর পরিবর্তে কি লিখতে পারি, কে ইন্টু 4 a স্কোয়ার, তাই না? আগের স্লাইডে দেখছিলাম, 2 স্লাইড আগে দেখছো আই ম্যাক্স সমান সমান কে ইন্টু 4 a স্কোয়ার, জাস্ট সিম্পল মান বসাইছি। এখন দেখো আমাদের এটা সমান সমান আসতেছে 1/4। তাহলে এই কে কাটা কে কাটা, এ স্কোয়ার কাটা, থাকলো বাকি কি, থাকছে বাকি হচ্ছে, যেটা থাকতেছে বাকি সেটা হচ্ছে, আচ্ছা এখানে 2 আর 4 কাটা, নিচে এখানে একটা 2 থাকতেছে।
সো আসলো বাকি হচ্ছে 1 প্লাস কস ফাই, নিচে হচ্ছে 2, এই পাশে আছে হচ্ছে একটা 4। সো এখান থেকে আমরা লিখতে পারবো 1 প্লাস কস ফাই সমান সমান 2 এই পাশে নিয়ে দাও, 2/4 হচ্ছে গিয়ে 1/2, 2/4 হচ্ছে 1/2, 1/2। সো এখান থেকে তুমি কিন্তু আমাদের কস ফাইটা পেয়ে যাবা। কস ফাইটা কত? কস ফাইটা হচ্ছে হাফ মাইনাস 1, দ্যাট ইজ -হাফ। এখন বলো তো ফাই এর মিনিমাম কোন মানের জন্য কস ফাই এর মান -হাফ হবে? তোমরা আমার চাইতেও বেটার ম্যাথ পারো, তো ফাই এর কোন মানের জন্য -হাফ পাবো? দ্যাট ইজ 2π/3 এর জন্য বা 120 ডিগ্রির জন্য। তার মানে আমরা বলতে পারি, প্রিভিয়াস স্লাইডে যদি যাই, এই যে কিউ পয়েন্টে উভয় তরঙ্গের দশা পার্থক্য পাই। ঠিক আছে, তাহলে এই ফাই এর ভ্যালুটা আমরা কত পেয়ে গেলাম? পাই সমান সমান আমরা পাচ্ছি 2π/3। ওকে, মাইন্ড ইট, সবাই একটু এটা মাথায় রাখবা। এখন এটা পেয়ে আমার কি উপকার হইলো ভাই? কি উপকার হলো এটা বোঝার জন্য আমাকে আরেকটা স্লাইড নিতে হবে। এখন দেখো, তোমরা জানো কি না আমাদের দশা পার্থক্য এবং পথ পার্থক্যের একটা সম্পর্ক আছে। দশা পার্থক্য ও আচ্ছা পথ লিখছি, পথ, স্যার ইরেজারটা বেশি, সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের পথ পার্থক্য। এটা একটা সম্পর্ক আছে, সম্পর্কটা হচ্ছে ফাই দ্যাট ইজ দশা পার্থক্য সমান সমান আমরা লিখতে পারি কে ইন্টু ডেল এক্স। ডেল্টা এক্স আমাদের কি? পথ পার্থক্য, আর ফাই হচ্ছে আমাদের দশা পার্থক্য। ভাই আমার কেন ডেল্টা এই সমীকরণ লিখতে হলো মনে আছে? আমরা যদি একটু 3 স্লাইড আগে যাই, 3 স্লাইড আগে যদি যাই, তাহলে তোমরা দেখতে পাবা আমরা বলছিলাম যে ভাই তোমার কিন্তু এই কৌণিক অবস্থানটা বের করতে হবে। তুমি ডি অলরেডি জানো, তোমাকে বের করতে হবে কি? এক্স এর মান, এই ডেল্টা এক্স এর মান। এই ডেল্টা এক্স এর মানটা তোমার আননোন, এটাই কিন্তু তোমাকে বের করতে হবে। সো এটা তোমাকে কেমনে বের করতে পারবা দেখো, ডেল্টা এক্স বা ওই যে যে দুইটা তরঙ্গ যাচ্ছিল তাদের মধ্যে পথ পার্থক্য ডেল্টা এক্স হলে লিখতে পারি φ/k। সো ফাই এর মানটা কত? ফাই এর মানটা আমরা পাইছিলাম আগের স্লাইডে 2π/3। আর কে সমান সমান কত তোমরা জানো? কে সমান সমান হচ্ছে 2π/λ। সো থাকছে বাকি কি? 2π/λ। সো ল্যামডাটাকে উপরে পাঠায় দাও, পাইতেছি কি? λ/3। এখন ভাই ল্যামডা কিন্তু কোশ্চেনে দিয়ে দেওয়া আছে, দিয়ে দেওয়া আছে না? দিয়ে দেওয়া আছে, তার মানে ল্যামডা কিন্তু আমাদের জানা ভ্যালু, ডিও হচ্ছে আমাদের জানা ভ্যালু। এখন সব বসায় দাও। আমাদের ইকুয়েশনটা কি ছিল? ইকুয়েশনটা ছিল হচ্ছে, আশা করি এই কালারটা দেখা যাবে, ডেল্টা এক্স বাই ডি সমান সমান সাইন থিটা। সো থিটা হচ্ছে কি আমাদের কৌণিক অবস্থান, সাইন ইনভার্স ডেল্টা এক্স বাই ডি। সো থিটা সমান সমান আসবে সাইন ইনভার্স ডেল্টা এক্স এর পরিবর্তে কি লেখা যায়? 3, সরি λ/3 লিখতে হইতো। ডেল্টা এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারবো λ/3, আর নিচে আছে হচ্ছে ডি। সো অনেক সাধনার পর আমরা দেখে ফেললাম। অঙ্কগুলো দেখতে বড় মনে হচ্ছে, বাট নিজেরা যখন করবা না বেসিকটা, তখন খাতায় এমনি অঙ্কের ভিতর লিখবা না, জাস্ট ধুপধাপ ম্যাথ করে ফেলবা, তখন দেখবা জিনিসগুলো আসলে সোজা। এগুলো আসলে আইআইটি মেইন এর এমসিকিউ তে আসা প্রবলেম। হ্যাঁ, তো আমাদের এইখানে থিটার ভ্যালুটা আমরা কত পাইছি? এটা হচ্ছে ফাইনাইট আসছে থিটা। থিটার ভ্যালুটা আমরা পাইছি হচ্ছে সাইন ইনভার্স λ/3d। পরীক্ষা যদি তোমাকে ল্যামডা এবং ডি এর ভ্যালু দিয়ে দেয়, তুমি কিন্তু মান বসাইলে একটা কৌণিক অবস্থানও পেয়ে যাবা। সো এই ছিল আমাদের ভৌত আলোক বিজ্ঞানের পার্ট 1 এবং পার্ট 2। আশা করি প্রবলেম গুলো সলভ করে তোমাদের ভালো লাগতেছে এবং তোমাদের ভিতর একটা কনফিডেন্স তৈরি হয়েছে। ঠিক আছে, তো তোমাদের সাথে অ্যাডভান্স প্রবলেম সলভিং এর অন্য কোনো চ্যাপ্টারে, অন্য কোনো লেকচারে অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই অবশ্যই ভিডিওগুলো সুন্দর মতো দেখতে থাকো। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।